আজকে একটা চমক আছে দর্শক খবরে। সেই খবরটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় যুক্তরাষ্ট্র স্বস্তি প্রকাশ করেছে। শুধু তাই না, তারা রীতিমতো এটাকে স্বাগত জানিয়েছে। একটি বিষয় বলেই রাখি দর্শক, যে তুলসী গ্যাবার্ড তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান। গতকালকে তিনি ভারতে ছিলেন এবং সেখানে এনডিটিভিকে একটা ইন্টারভিউ দিয়েছেন। ভারতীয় মিডিয়ার প্রেজেন্টেশনটাই হচ্ছে খুব অদ্ভুত। যেমন আমি যদি বলি, যদি দেখাতেও পারি, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে ওই দিনই গভীর রাতে মধ্যরাতে সরকার যে শক্ত শক্ত শব্দে একটা প্রতিক্রিয়া জানালো বিবৃতির মাধ্যমে, তাতে কি মনে হচ্ছে যে সরকার এটা ধরে নিচ্ছে তুলসী গ্যাবার্ড ভয়ে গুটিসুটি মেরে চুপচাপ বসে থাকবে, এই বিষয়ে অগ্রসর হবে না, অথবা যুক্তরাষ্ট্র সুসুর করে লাইনে চলে আসবে, বাংলাদেশ যা করবে তাতেই তাল মিলিয়ে যাবে, এমন কিছু ভেবে সরকার কি বেশ ফুরফুরে মেজাজে রয়েছে? বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আবারও উঠে এলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেন। এসব ঘটনায় ইউনূস সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন উদ্দেশ্যমূলক উস্কানি প্রশ্ন রাখেন এক সাংবাদিক। জবাবে মুখপাত্র টমি ব্রুস বলেন, চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে সন্তুষ্ট ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে তারা স্বাগত জানায়। মোদি এবং হাসিনা যে যৌথ কার্ডটা ছিল বাংলাদেশকে নিয়ে, সেই কার্ডটা অনেক আগেই ফেল করছে, এখন এটা লিখিতভাবে ফেল হয়ে গেল। এই ইস্যুটা সামনে আনতে পারবে না মোদি এবং হাসিনা। আপনারা জানেন, শেখ হাসিনা যে 15.5 বছর বাংলাদেশের জনগণের কাদের উপর চেপে বসছিল, একটা ইস্যু সামনে এনে, কিন্তু সেটা হচ্ছে যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশের মৌলবাদী মাথা চাড়াতে উঠতে পারবে না, শেখ হাসিনা থাকলে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। কিন্তু ঘটনা কিন্তু ঘটছিল উল্টা, সে দেখাইছে একটা, ঘটছে একটা। হাসিনা ভারতের জন্য ছিল সোনার ডিম পাড়া হাঁস। সেই হাঁস হারানোর বেদনার সাথে ভারতে যোগ হয়েছে বহুমুখী। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও জানাচ্ছি আপনাদের স্বাগত। নিয়মিত পাওয়া তাজা এবং গরম খবর। কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকের এই ভিডিওতে। শেষে আজকের এই ভিডিওতে আমরা বর্তমান প্রেক্ষাপটে আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আশা রাখবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে তারা স্বাগত জানায়। গত 19 মার্চ নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এমন মন্তব্য করেন। ট্যামি ব্রুসের মন্তব্য এমন এক সময়ে এলো যা কিছুদিন আগেই ভারত সফরের সময় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে মন্তব্য করেছেন। অবশ্য এর আগেও ট্যামি ব্রুসকে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানান। 19 মার্চ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনাকে নিন্দা জানাই এবং বাংলাদেশে সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা আমরা স্বাগত জানিয়েছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এটাই প্রত্যাশা করি যে এটি অব্যাহত থাকবে। সম্প্রতি তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং দেশটিতে ইসলামপন্থী সন্ত্রাসবাদের হুমকি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য থেকে উৎসারিত। মার্কিন গোয়েন্দা প্রধান আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হয়েছে। তবে ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিষয়টি এখনও মূল উদ্বেগের কেন্দ্রবিন্দু। গ্যাবার্ডের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সরকার এই মন্তব্যকে ভ্রান্ত ও ক্ষতিকর বলে অভিহিত করে বলেছে, এটি দেশের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানায়, গ্যাবার্ডের এই বক্তব্য পুরো জাতিকে একপক্ষীয় ও অন্যায্যভাবে চিত্রিত করছে। এতে আরও বলা হয়, এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদার জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলামের চর্চা করে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের, যার মধ্যে যুক্তরাষ্ট্র আছে, এর সঙ্গে অব্যাহতভাবে কাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাস বিরোধী উদ্যোগের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে ওই দিনই গভীর রাতে মধ্যরাতে সরকার যে শক্ত শক্ত শব্দে একটা প্রতিক্রিয়া জানালো বিবৃতির মাধ্যমে, তাতে কি মনে হচ্ছে যে সরকার এটা ধরে নিচ্ছে তুলসী গ্যাবার্ড ভয়ে গুটিসুটি মেরে চুপচাপ বসে থাকবে, এই বিষয়ে অগ্রসর হবে না? অথবা যুক্তরাষ্ট্র সুরসুর করে লাইনে চলে আসবে, বাংলাদেশ যা করবে তাতেই তাল মিলিয়ে যাবে, এমন কিছু ভেবে সরকার কি বেশ ফুরফুরে মেজাজে রয়েছে? অন্তত অবস্থা দৃষ্টিতে তেমনটাই মনে হচ্ছে। আমাদের মনে রাখা দরকার, তুলসী গ্যাবার্ড এই ধরনের মন্তব্য যখন ভারতের একটি টেলিভিশনে সাক্ষাৎকারে করলেন, তখন কিন্তু তিনি তার প্রতিকারের বিষয়টিও তুলে ধরেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী সন্ত্রাসবাদের উত্থানে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পাশাপাশি যুক্তরাষ্ট্র কী করছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এরই মধ্যে আলোচনা করে দিয়েছে কিভাবে এগুলোকে নির্মূল করা যায়। তুলসী গ্যাবার্ড বলে দিয়েছেন, কিন্তু বাংলাদেশ সরকার কিছু করার শব্দ, যে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য বাড়াবাড়ি, অতিরঞ্জিত, বিভ্রান্তিকর, তার বক্তব্যে সত্য নেই বা যথেষ্ট তথ্য যুক্তি বা প্রমাণ নেই, শেষ। এবং সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা যে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে, তার আরও একটি কারণ হতে পারে, মানে একটা সোনায় সুহাগা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুধবারই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন যে মুখপাত্র ট্যামি ব্রুস, তিনি সেখানে উপস্থিত একজন সাংবাদিকের তুলসী গ্যাবার্ডের প্রসঙ্গেই যে প্রশ্নটি করেছিলেন, তার মন্তব্যে বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, তবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অথবা তাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্র স্বাগত জানাচ্ছে। একেবারে ফর্মাল কথাবার্তা, এগুলোই মানুষ বলে, হয় উদ্বেগ জানাচ্ছে, না হয় সন্তুষ্টি প্রকাশ করছে, স্বাগত জানাচ্ছে, গদবাদা কথাবার্তা। আচ্ছা, যদি হয়েও থাকে সত্যি সত্যি তারা স্বাগত জানাচ্ছে, মানে এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান আর একটা মন্ত্রণালয়ের মুখপাত্র, দুজনের বক্তব্যকে আমরা সমান গুরুত্ব দিয়ে ধরবো? দুজনের স্ট্যাটাস সমান? দুজনের বক্তব্যের যে ভারিকিরা একেবারে আমরা একসাথে মিলিয়ে ফেলবো? তুলসী গ্যাবার্ডের যে অবস্থান, সেটি যে আসলে তা নয়, সেটি যারা এই বিষয়ে ওয়াকিবহাল, নিরাপত্তা বিশ্লেষক, তারাই বলছেন যে পার্থক্যটা কোথায়। আমি সে বিষয়ে পরে আসছি। যেমন তুলসী গ্যাবার্ড কি করা উচিত এটি তুলে ধরেছিলেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত যা প্রচার করছে, এগুলো সে প্রোপাগান্ডা। সংখ্যালঘু নির্যাতন হয়নি আমি সে কথা বলছি না, কেউ এই কথা বলবে না, খুব স্বাভাবিক। কিন্তু ভারতের যে প্রোপাগান্ডা, ভারতের যে প্রচার যন্ত্র সারা বিশ্বে যে মিথ্যা গুজব ছড়ালো, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে গণহত্যা চালানো হচ্ছে, সেনাবাহিনী চট্টগ্রামে গণহত্যা চালাচ্ছে, ঢাকা শহরে হিন্দুদের লাশের পর লাশ স্তূপ আকারে পড়ে আছে, এগুলো তো একেবারে গাঁজাখুরে কথাবার্তা নাকি? সেই বিষয়ে সরকার তার ফ্যাক্ট ফাইন্ডিংস এর মাধ্যমে কি তথ্যগুলো তুলে ধরতে পেরেছে? পারেনি তো। এবং সেই জায়গা থেকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমদাদুল হক, তিনি আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে বলছেন, তার বক্তব্যগুলো ঠিক এরকম। তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান, তিনি যখন কিছু বলেন ভেবেচিন্তে হিসেব নিকেশ করেই বলেন। অন্য কোনো দেশের মাধ্যমে তিনি প্রভাবিত হয়েছেন অথবা অন্য কোনো দেশ সহজেই তাকে প্রভাবিত করছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। তিনি বলছেন, কথার জবাব কেবল প্রতিবাদ বলে শেষ করে দিলেই হয় না। আমাদের উচিত ছিল এই ধরনের স্টেটমেন্ট আসার আগে কূটনৈতিকভাবে চেষ্টা করা যাতে না আসে এ ধরনের বক্তব্য। খুব স্বাভাবিক। আসার পর সেটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এখন তারা যা বলছে সেগুলোকে আমাদের দিক থেকে দেখতে হবে। যেমন ডোনাল্ড ট্রাম্প 2024-এর 4 নভেম্বর মার্কিন যে নির্বাচন, সেই নির্বাচনের আগে টুইট করেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তিনি উদ্বিগ্ন। আর তার টুইটের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে কি বলা হলো, এটা ভারতীয়রা বা ভারতীয় বংশোদ্ভূতরা তাকে ভুল বুঝিয়েছে, তাকে অন্যভাবে প্রভাবিত করেছে, অথবা হিন্দু ভোটারদের টানার জন্য ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিয়েছেন, এটুকু বলেই শেষ হয়েছিল। তখন থেকে যে সরকারের কূটনৈতিকভাবে কিছু করা উচিত, এটি সরকার করেনি। যেটি করা উচিত ছিল, যা বলে এসেছি আমরা, তা কিছুই করেনি। এমনকি ভারত যে ইংরেজি, হিন্দি, বাংলা নানান মাধ্যমে প্রচার যন্ত্রের মধ্য দিয়ে যে প্রপাগান্ডা চালিয়েছে, আমাদের কোনো ইংলিশ মিডিয়াম নেই যার মাধ্যমে তাদের এই বক্তব্যের জবাব আমরা সেটির মাধ্যমে তুলে ধরতে পারি। সরকার সে ধরনের কোনো ব্যবস্থা নেয়নি, ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস তুলে ধরেনি, এবং কাউকে সেভাবে আহ্বানও জানায়নি যে আসুন আপনারা আমাদের খরচে, বাংলাদেশ সরকারের খরচে আপনারা আসুন দেখে যান। কিছুই করেনি।
তার মানে দুর্বলতা তো অবশ্যই ছিল। এবং বিশেষ করে ইসলামী সন্ত্রাসবাদী উত্থানের যে চেষ্টা, সেটি তো আমরা বলতে পারি যে সেটি তো স্পষ্ট চলছে, যেখানে সেখানে আইএস এর পতাকা নিয়ে মিছিল, বিভিন্ন কর্মসূচি। পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান আইএস প্রধানের সঙ্গে যে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ, সেই কথা তো আবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেটি তুলসী গ্যাবার্ডকে ব্রিফ করেছেন। এবং সর্বশেষ হিজবুত তাহরির যে কর্মসূচি, সেটিও আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে কাভারেজ পেয়েছে তাও তো আমরা জানি। এবং স্পষ্টত সরকারের প্রশ্রয়ে হিজবুত তাহরির এত বড় কর্মসূচিটি করার উদ্যোগ নিয়েছিল এবং তারা আয়োজনও করেছিল। হয়তো শেষ মুহূর্তে পুলিশ কিছুটা বাধা দিয়েছে, কিন্তু ব্যাপক কয়েকদিনের দীর্ঘ প্রচারণা, তাতে তো পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি। অতএব চারিদিকে যখন সমালোচনা পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্য সরকার এগুলো করছে, এই ধরনের বক্তব্য আসা শুরু হলো, তখন কেবলমাত্র কয়েকজনকে আটক করা হলো পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্য। তারা তো এতটা বোকা না যে কোন পত্রিকা কী এলো শুধু সেটুকুই দেখেই বসে থাকবে। তাদের ইন্টেলিজেন্স নেই, অবশ্যই আছে। এবং যা কিছু ঘটছে এইগুলো কি যুক্তরাষ্ট্রের রেকর্ডে থাকছে না? অবশ্যই থাকছে। অতএব চিরাচরিত নিয়মে একটা বিবৃতি দিয়ে সব কিছু তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার যে একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে, সেটি সরকারের জন্য কতটা বিপজ্জনক হতে পারে আমাদেরকে সম্ভবত বেশি দিন ওয়েট করতে হবে না। এবং আমাদের পারসেপশন থেকে, আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যুক্তরাষ্ট্র যখন এই ধরনের মন্তব্য করে তখন শুধু করার জন্যই করে বসে থাকে না, তাদের প্ল্যানে অনেক কিছু থাকে, যার অভিজ্ঞতা আমাদের নিকট অতীতেই রয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা বলেছিল, যা যা হুঁশিয়ারি দিয়েছিল, আমরা ধরে নিয়েছিলাম যুক্তরাষ্ট্রের মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকবে। শেখ হাসিনা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্রকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইছিল। অনেকে বলে থাকেন যে 5 আগস্ট গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই, কিন্তু আমি ফ্রম দ্য বিগিনিং বলে আসছি যে যুক্তরাষ্ট্র অবশ্যই প্লট নির্মাণ করেছিল, যার অনেক প্রমাণ এখন বেরিয়ে আসছে। অথবা এখনো যে সরকার মানে যুক্তরাষ্ট্র বসে থাকবে। মোদি এবং হাসিনা যে যৌথ কার্ডটা ছিল বাংলাদেশকে নিয়ে, সেই কার্ডটা অনেক আগেই ফেল করছে, এখন এটা লিখিতভাবে ফেল হয়ে গেল। এই ইস্যুটা সামনে আনতে পারবে না মোদি এবং হাসিনা। আপনারা জানেন শেখ হাসিনা যে 15.5টা বছর বাংলাদেশের জনগণের কাঁধের উপর চেপে বসছিল, একটা ইস্যু সামনে এনে, কিন্তু সেটা হচ্ছে যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশের মৌলবাদী মাথা চালাতে উঠতে পারবে না, শেখ হাসিনা থাকলে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। কিন্তু ঘটনা কিন্তু ঘটছিল উল্টা, সে দেখাইছে একটা, ঘটছে একটা। শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছিল, মাইলের পর মাইল হিন্দুদের পরিবার জ্বালাই দেওয়া হয়েছিল। আপনারা সবাই জানেন মন্দিরে হামলা হয়েছে, কই 8 মাসে তো কোথাও মন্দিরে হামলা হইল না? হয়েছে? দেখি নাই তো। 8 মাসে বাংলাদেশের মন্দিরে হামলা হয় নাই, কিন্তু শেখ হাসিনা এটা দেখাইছিল যে বাংলাদেশে শেখ হাসিনার হাতেই সংখ্যালঘুরা নিরাপদ। আপনারা দেখছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সংখ্যালঘুদের দিয়ে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল শেখ হাসিনা এবং মোদি। কিন্তু বাংলাদেশের জনগণ ধৈর্যের পরিচয় দিয়েছিল, সেটার ফলাফল আজকে পাচ্ছে। তখন যদি ইন্ডিয়াতে যেটা ঘটে, ইন্ডিয়াতে বাংলাদেশের হিন্দুরা যতটুকু করছিল, সংখ্যালঘুরা যে পরিমাণ আন্দোলন করছে, এটা যদি ইন্ডিয়াতে ঘটতো, আমার মনে হয় 90% মুসলিমকে নাই করে দিত ইন্ডিয়া। আমাদের এক ভাইকে সংখ্যালঘুরা কোট চত্বর কিভাবে নির্মমভাবে হত্যা করছে দেখেন নাই? তারপর বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছিল। কিন্তু এই সেম কাজটা যদি ইন্ডিয়াতে ঘটতো, কোনো মুসলিম ভাইয়ের হাতে হিন্দু ভাই হত্যা হইতো, তাহলে ইন্ডিয়াতে 90% মুসলিম থাকতে পারতো না, নাই হয়ে যাইতো। তারপর বাংলাদেশে এই সংখ্যালঘু কার্ডটা খেলার চেষ্টা করছিল কে? মোদি এবং হাসিনা। আপনারা ভালো করেই জানেন। আবার বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বললো ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনার মানে চাচা, জাতির চাচা। যাই হোক, কোনো কিছু তো কাজ করে নাই। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে তুলসী গ্যাবার্ড, যে হচ্ছে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা যতগুলো আছে সবগুলোর প্রধান, তিনিই বলছে, তার কাছে রিপোর্ট আছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত কিনা। তিনি রিপোর্ট করছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে। তার মানে কি? মোদি দেখাইতে চাইলো কি, হাসিনা দেখাইতে চাইলো কি, আর হইল কি? শোনেন, বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নাই। আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করছি, একসাথে স্কুলে পড়ালেখা করছি, একই মায়ের 2টি সন্তান, হিন্দু এবং মুসলমান, এভাবেই আমরা চলছি। কিন্তু আমাদের মাঝে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছিল শেখ হাসিনা আর হচ্ছে মোদি। কি জন্য? যেন শেখ হাসিনা আবার বাংলাদেশের জনগণের কাঁধের উপর চেপে বসতে পারে, বাংলাদেশকে দেখাইতে পারে পৃথিবীর কাছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। যাই হোক, বাংলাদেশে তো আমেরিকার গোয়েন্দার লোকজন কাজ করে না? তারা তো রিপোর্ট দিছে, তাদের রিপোর্টে উঠে আসছে যে বাংলাদেশে আসলেই সংখ্যালঘুরা নির্যাতিত না, বাংলাদেশের সংখ্যালঘুরা ও বিগত সময় থেকে বর্তমান সব থেকে বেশি নিরাপদে আছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার আছে তার বিরুদ্ধে
কেউ কেউ মাঠে রাজনীতি শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে। ইনফ্যাক্ট গতকালই আমি জনাব মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, তাকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এক ধরনের বিরুদ্ধে কথা বলেছেন, কিছু যদি কিন্তু দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে, কি কি করলে পারে সেটা উনি বলেছেন, কিন্তু মানে একটা ডাউন রাইট নিষিদ্ধ করে দেওয়ার যে আলাপ কোনো কোনো দিক থেকে আছে সেটাকে তিনি ওন করেননি। মজার ব্যাপার, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একই রকম কথা স্পষ্টভাবে আবারও বললেন। উনি আগেও বলেছিলেন, সরকারের দিক থেকে সিগন্যাল ছিল, আমি অনেকবার বলেছি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আর নিচ্ছে না, এটা সরকারের একটা পদক্ষেপ থেকেই বোঝা গেছে। আমি আজও আবার সেটা পুনরুল্লেখ করতে চাই। কিন্তু তিনি কথা বলেছেন গতকাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইরো, তিনি আসলে আমি খুঁজে দেখলাম তিনি প্রেসিডেন্ট, তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন। এই প্রতিষ্ঠানটাকে নিয়ে একটু কথা বলা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুপরিচিত একটা থিঙ্ক ট্যাঙ্ক, নানান রকম ক্রিটিসিজম এটার আছে, লিবারেল একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত। বিভিন্ন সময় তাদের বেশ কিছু ইভ্যালুয়েশন এবং কিছু বায়াস নিয়ে প্রশ্ন আছে, এবং আমি ধারণা করি যে এখন ভারতে প্রচুর আলোচিত একজন ব্যক্তি আছেন, ভীষণ রকমভাবে তার বিরুদ্ধে কথাবার্তা ভারত বলছে, জর্জ সরোস। আমরা সরোসের ওপেন সোসাইটির কথা জানি। সরোস এখানে আসলেন কারণ এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যেটা, এটার শুরুর দিকের যে ফান্ডিং সেটা সরোসের ফান্ড থেকে হয়েছে, এরকম তথ্য সুনির্দিষ্টভাবেই পাওয়া যায়। এবং আমরা খেয়াল করব ডক্টর ইউনূসের সাথে সরোসের ছেলে দেখা করেছে, এই তথ্যটা আমরা বাংলাদেশি মিডিয়ায় যতটুকু পেয়েছি ভারতের মিডিয়ায় প্রচুর দেখেছি। কারণ সরোস ওপেন সোসাইটির মাধ্যমে অথরিটারিয়ান দেশগুলোতে, অথরিটারিয়ান হয়ে উঠতে থাকা দেশগুলোতে নানা রকম কর্মকাণ্ড চালান। সমালোচনা আছে নানান দিক থেকে, এবং এই কিছু কিছু হয়তো সত্যতাও আছে, কিন্তু ভারতে নরেন্দ্র মোদী সরকারের তীব্র ক্ষোভ আছে। এবং আমরা খেয়াল করেছি সর্বশেষ সরোসের প্রতিষ্ঠান যেগুলো ভারতে কাজ করছে সেগুলোতে ভারতের যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা আছে, তারা নানান অভিযান পরিচালনা করছে, তারা পছন্দ করেন না ওপেন সোসাইটি বা সরোসের যে কোনো প্রতিষ্ঠানকে ভারতের নরেন্দ্র মোদী সরকার খুবই ক্ষুব্ধ হচ্ছে। যাই হোক, আইসিজি আসলো, তার প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বরাবরের মতো যে দুটো ইস্যু নিয়ে কথা বলেন, একটা ইস্যু তো সবার সাথে, বিশেষ করে বিদেশি যারাই আসেন তারাই নির্বাচন নিয়ে জানতে চান, এবং তিনি খুব ক্লিয়ারলি তার এই মতামতটা জানান। আর যে নির্বাচন ডিসেম্বরে, ছোট প্যাকেজ হলে, বড় প্যাকেজ সংস্কারের ক্ষেত্রে বড় প্যাকেজ হলে জুনে হবে। আবারও তিনি বলেছেন, দুদিন আগেও তিনি একজন মার্কিন সেনেটরের সাথে একই কথা বলেছেন। যদিও আমি এখন একটা নতুন প্রশ্ন তুলছি, আমি সরকারের দিক থেকে জবাবও চাই। বড় প্যাকেজ প্রথমত ডিফাইন করতে হবে, ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝাচ্ছে। এখন 7 মাসের বেশি, 7.5 মাস হয়ে গেছে সরকারের। আর ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝে, বড় প্যাকেজ বলতে কি বোঝে, এবং বড় প্যাকেজের জন্য কেন এক্সট্রা 6 মাস সময় বেশি লাগবে, এই জবাবটা দিতে হবে। যাই হোক, আজকের আলোচনা সেটা না, আজকের আলোচনা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে। তিনি বলছেন আওয়ামী লীগের বিষয়ে, তিনি বলেন অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। তিনি আরও বলছেন, জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগে মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি, এটি এখন আলোচনার টেবিলে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমি আইসিসির ব্যাপারে একটা কথা একটু বলে রাখতে চাই। জাতিসংঘ চেয়েছে, কিন্তু আইসিসিতে বিচার করার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কারো অনুপস্থিতিতে, আইনের ভাষা ইন অ্যাবসেন্সিয়া বলা হয়, বিচার আইসিসিতে করা যায় না। যেহেতু আইসিসিতে কারো অনুপস্থিতিতে বিচার করা যায় না, শেখ হাসিনার বিচার এবং তার অনেক সাঙ্গপাঙ্গের যদি বিচার আইসিসিতে আমরা করতে চাই, এটা প্রায় অসম্ভব ব্যাপার। কারণ শেখ হাসিনাকে কবে গ্রেফতার করা হবে, তারপর তার বিচার শুরু হবে, এটা ইজ রিয়েলি ভেরি টাফ। কিন্তু বাংলাদেশে আমরা, আমাদের যে আইন আছে তাতে অনুপস্থিতিতে বিচার করার সুযোগ আছে, যদিও এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কনফ্লিক্ট করে। আমাদের নিশ্চয়ই মনে আছে জাতিসংঘ তার যে রিপোর্ট পাবলিশ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেখানে ফালকার তুর্ক, আমাদের মানে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের প্রধান, তিনি দুটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা যদি রক্ষা করি তাহলে আমাদের সাহায্য করবেন বলেছেন। একটা হচ্ছে এই যে ইন অ্যাবসেন্সিয়া বিচার করার সিস্টেমটা বাতিল করতে হবে, এবং মৃত্যুদণ্ড বাতিল করতে হবে। জাতিসংঘ মৃত্যুদণ্ডকে এনকারেজ করে না, তার এর বিরুদ্ধে অবস্থান আছে। যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধতার প্রশ্নে আসি। এটা আমরা জানতাম, আমি অন্তত বহুদিন আপনাদেরকে স্মরণ করিয়েছি, যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকবে, তারপরে যারা নতুন আছেন তাদের জন্য বলি, আওয়ামী লীগকে এই সরকার নিষিদ্ধ করতে যাচ্ছেন, এটা আমরা আসলে বেশ আগে বুঝতে পেরেছি। আমি আপনাদেরকে দেখিয়েছিও সেই নিউজটা, সেটা হলো সর্বশেষ যখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইন যেটা আছে সেটার সংশোধনী পাশ হলো, মানে একটু যদি পেছনে যাই, এটা 72 সালের আইন, কিন্তু আওয়ামী লীগ এটার একটা গত টেনিয়রে এসে একটা সংশোধনী করে এর মধ্যে সংগঠনকেও বিচার করা যাবে, রাজনৈতিক দলকে বিচার করা যাবে এই ধরনের অপরাধে সংযুক্ত হিসাবে, সেটা আওয়ামী লীগ যুক্ত করেছিল। তাদের উদ্দেশ্য ছিল জামায়াতকে বিচার করা, বিচার তো করা না, আসলে বিচারের নাটক করা। ওরা চেয়েছিল এগুলোর মাধ্যমে জামায়াতকে চাপে রাখবে। তো সেই চেষ্টা তারা করেছিল।
প্রথম এসে এই আমাদের অন্তর্বর্তী সরকার আসার পর প্রাথমিক যে অ্যামেন্ডমেন্ট প্রস্তাবিত হয়েছিল সেখানে ওই ধারাটা ছিল এবং তার সাথে একটা শাস্তিযুক্ত হয়েছিল, কোনো দল যদি অভিযুক্ত হয় তাকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করা যাবে। কিন্তু ফাইনাল যে আইনটা পাশ হলো সেখানে এই ধারাটা তুলে দেওয়া হয়েছে। বারবার আমরা এটাকে মাথায় ঢোকাবো, কারণ সামনে বাংলাদেশের রাজনীতি এই ব্যাপারটা নিয়ে আবর্তিত হবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। যদিও সংগঠনে বিচার করা যাবে না তা না, এখানে বলা হচ্ছে যে কোনো বিচারকের যদি মনে হয় তিনি সেই ব্যাপারেও আহ্বান জানাতে পারেন, কিন্তু স্পেসিফিক কোনো ধারা হিসাবে আর এটা এই আইনে এক্সিস্ট করে না। তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ করার একটা অপশন এখনো সরকারের হাতে আছে, নেই তা না, এটা হলো এই আইন। কিন্তু এটা বাতিল করায় কেন আমি মনে করেছি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সেটাই আসি। একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আরেকটা আইন আছে, সেটা হচ্ছে 2009 সালে সন্ত্রাস দমন আইন। সেই আইনের একটা ধারা মোতাবেক কোনো দলকে যদি সন্ত্রাসী দল হিসাবে ডিফাইন করা যায় তাহলে তাকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ করে দেওয়া যায়। শেখ হাসিনার পতনের 2-3 দিন আগে জামায়াত এবং শিবিরকে এই আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল, এর আগে হিজবুত তাহরিরকেও তাই করা হয়েছে। কিন্তু এটা এখন সরকারের হাতে আছে, কিন্তু থাকলেও সরকার এটা করবে না, কারণ আওয়ামী লীগের মতো একটা দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা নিয়ে প্রচুর সমালোচনা আসবে। সমস্যা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া যদি চলে, সেটায় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। আওয়ামী লীগের সেই সুযোগ আছে। আওয়ামী লীগের সেই সুযোগ যখন থাকতো বিচারিক প্রক্রিয়ায়, সেটাই যদি সরকার নিষিদ্ধ করার চিন্তা করতো, করলেও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করতো। নিষিদ্ধ হতো কিনা এটা নিশ্চয়ই সরকার বলতে পারবে না, কারণ এটা বিচার বিভাগের প্রশ্ন, কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সরকার সেটা চাইতো। আমরাও যদি কেউ চাই সেইভাবেই চাওয়ার কথা। সো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায় যদি কেউ বলিও, আসলে লাভ নেই। আর সরকার এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা এটা নিষিদ্ধ করছে না। এখন যেটা দাঁড়াবে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবার ডক্টর ইউনূসও গালি শুনবেন কিনা আমি জানি না, কেউ কেউ কিছুটা শুরু করেছেন। মানে এই মানুষটা এত বড় বিভিন্ন বিচারে, এবং প্রায় বলি কথাটা, সমালোচনা করি সরকারের অনেক অদক্ষতা আছে, মানে সব ব্যাকগ্রাউন্ড মাথায় রেখেও এই সরকারে মানে এই দেশের কোথায় কোথায় কি কি ধ্বংস শেখ হাসিনা করে গেছে যথেষ্ট ভালো জানি, খোঁজ খবর রাখি, বছরের পর বছর এগুলো দেখেছি, এগুলো নিয়ে কথা বলেছি। এই প্রেক্ষাপটে সরকারের আরো ভালো করার সুযোগ ছিল, মানে সরকারের ব্যর্থতা আছে এবং সেই ব্যর্থতার কারণে প্রধান দায়ভার যে কোনো সবসময় যেটা হয় টিম লিডারকে নিতে হয়, আমাদের প্রধান উপদেষ্টাকে নিতে হবে। কিন্তু আমরা প্রায় যে কথাটা বলি না, যে আমাদের প্রধান উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা না হতেন, মানে আমাকে এই 7 মাস 7.5 মাস পরও যদি কেউ বলে 5 তারিখে ফিরে গিয়ে এই 7 মাস দেখার পর কি মনে করি ডক্টর ইউনূসকে কি প্রধান উপদেষ্টা করা ঠিক আছে, যদি আবার এটাকে ঠিক করার সুযোগ হয়, উত্তর হলো 100 বার পেছনে গেলেও 100 বার ডক্টর ইউনূসকে আমরা চুজ করবো। কারণ হচ্ছে ওই মারাত্মক টার্ময়েলের মধ্যে ওনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের, আমি প্রায় বলি যে আমাদের ছাতার মতো বগগাছের মতো না থাকলে আমাদেরকে জাস্ট ইন্ডিয়া খেয়ে ফেলতো। তো যেটা বলছিলাম, আমাদের এই যাবতীয় শ্রদ্ধার পরও আমি দেখি যে তার বিরুদ্ধেও আক্রমণ শুরু হয়েছে। তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইছেন, আমরা তাকে ট্যাগ করি আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। আমি জানি না এই কথাগুলো তার প্রতি আসতে শুরু করবে কিনা, কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে গ্লোবাল পলিটিক্স এবং জিও পলিটিক্স আমাদের মানে আমেরিকা নিষিদ্ধ করার বেশ কঠোরভাবে বিপক্ষে বলে মনে করি, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টাকেই এখন এই ব্যাপারটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতো একটা খুবই প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কের প্রধানকে বলতে হচ্ছে, যেটার আন্তর্জাতিক অডিয়েন্স আছে, মানে আন্তর্জাতিক অডিয়েন্সকেও আশ্বস্ত করার একটা জায়গা, এবং প্রধান উপদেষ্টা যখন বলেন সেটা খুবই গুরুত্ব দিয়ে সবাই দেখবে। আসলে আমরা একটু স্মরণ করব, গতকালই আমার ভিডিওটা যারা দেখেছেন, যেন মাহমুদুর রহমানও এই আলাপটা সামনে এনেছেন, এবং আমরা অনেকবার বলেছি, আবার একটু যোগ করি, জনাব আসিফ মাহমুদ উপদেষ্টা একটা প্রোগ্রামে একবার বিদেশি দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা নিয়ে, এই কথাটা তিনি বলেছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রিপিট হচ্ছে, তারপর জাতিসংঘের মতো জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অযোগ্য হচ্ছে না, এবং সেটা দূরেই থাকুক যে সে নিষিদ্ধই হচ্ছে না। পরিস্থিতি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং এটাই সামনের রাজনীতির বিষয় হয়ে থাকবে। বিশেষ করে নতুন যে পার্টি এনসিপি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থানটাকে প্রধান রাজনৈতিক একটা জায়গা করে তুলেছেন। নট অনলি দ্যাট, খুবই পাওয়ারফুল, খুবই ইনফ্লুয়েন্সিয়াল বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন যারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আমরা সামনে এখন দেখবো আসলে এটা কি দাঁড়ায়। এর মধ্যে নানান দলের নানান কৌশলী অবস্থান আছে। সেই প্রেক্ষাপটে সামনের দিনগুলোর রাজনীতি বাংলাদেশে এই বিষয়টাকে ঘিরেই আবর্তিত হবে, কারণ জনগণের একটা বড় অংশের মধ্যে, বেশ বড় অংশ, এটা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমরা মানি। আসলে আওয়ামী লীগ নিয়ে যখন আলাপ হয় অনেকে যেটা বলি, রাইট, আমি বহুদিন থেকে বলছি, বিশেষ করে 2018 সালের সেই রাতের ভোটের পর থেকে বলি যে আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে। আমি সেই সময় থেকে বলি, আইভ গট দ্য রেকর্ড। সো যেটা রাজনৈতিক দলই না, তার রাজনীতি করার অধিকার কেন থাকবে? নট অনলি দ্যাট, শেষ পর্যন্ত দল হিসাবে তারা মারাত্মক সব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সর্বশেষ উদাহরণ হচ্ছে 4 অগস্ট, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন
যখন সম্ভবত সেনাবাহিনী আর কোনোভাবে রাজি হচ্ছিল না, পুলিশকে বিজিবিকে দিয়ে আর পারা যাচ্ছিল না, তখন আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে মাঠে নামিয়েছিল। সারা দেশে 100-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেদিন। সমাধানে যথেষ্ট ডকুমেন্ট আছে, এটা একটা সন্ত্রাসী দল, এটাকে গ্যাং দল বলতে রাজনৈতিক দল বোঝায়নি, সবই করা যায়। কিন্তু প্রেক্ষাপট সম্ভবত এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এখন আমরা সামনে কিউরিয়াসলি দেখব আসলে এইখানে অন্যান্য দল কিভাবে এই বিষয়টা নিয়ে রাজনীতি করার সরকার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।